শুভেচ্ছা আমন্ত্রণ দিয়ে জনপদ লাইভের সঙ্গে আছি আমি লিনি আফরোজ। সাভারে পোশাক কারখানাগুলোতে কর্মচাঞ্চল্য ফিরেছে। এই বিষয়ে বিস্তারিত জানবো দর্শক, আমাদের সাথে যোগ দিচ্ছেন শাহিনুর রহমান। শাহিনুর, পোশাক কারখানাগুলো তো খুলেছে, আপনি জানাবেন স্বাভাবিক অবস্থায় সব কার্যক্রম চলছে কিনা? লিনিয়া, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে আছি আশুলিয়ার শিল্প অঞ্চল। আপনাদেরকে যদি জানিয়ে রাখি, সকাল 8টা থেকে আমরা দেখতে পেরেছি যে শ্রমিকরা কিন্তু তাদের কর্মক্ষেত্রে যোগ দিয়েছে, এমনটি কিন্তু আমরা দেখতে পেরেছি। এবং আপনি জানেন যে সাভার আশুলিয়ায় বিভিন্ন কারখানা, বিশেষ করে ঢাকা ইপিজেডের কিন্তু প্রত্যেকটি কারখানায় কিন্তু পুরোদমে উৎপাদন চালিয়ে যাচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে ইপিজেডের বাইরের যে প্রতিষ্ঠানগুলো আছে, বেশিরভাগ কারখানায় কিন্তু আজ খোলা আছে এবং উৎপাদনে ফিরেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকেও কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে 9টি কারখানায় এবং সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে কিন্তু 8টি কারখানায়। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি 8টি কারখানায় 7টি কিন্তু বকেয়া বেতন দিতে না পারায় কিন্তু তারা বন্ধ রেখেছে, এমনটি কিন্তু আমরা শুনতে পেরেছি। এবং সব শেষে আপনাদেরকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত সাভার আশুলিয়াতে 17টি শিল্প কারখানায় উৎপাদন বন্ধ আছে। এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে সাভার আশুলিয়া যে শিল্প কারখানাগুলো বিশেষ করে যে প্রধান মেইন গেটে আমরা দেখতে পেরেছি পুলিশ, বিজিবি এবং র্যাবের কিন্তু উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে সাভার আসলে বিভিন্ন সড়ক, মহাসড়ক, শিল্প অঞ্চলের বিশেষ করে ঢাকা ইপিজেডের যে সড়কটা আছে, নবীনগর চন্ডা সড়ক এবং আব্দুল্লাহপুর থেকে যে বাইপাস যে সড়কটি আছে, সেই সড়ক প্রত্যেকটি সড়কে আমরা দেখতে পেরেছি যে পুলিশ, বিজিবি, র্যাব এবং সেনাবাহিনীর সদস্যদের কিন্তু টহল ছিল অব্যাহত। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাইনি। এই ছিল আশুলিয়া শিল্প অঞ্চল থেকে। চট্টগ্রামে ক্রমেই বাড়ছে ডেঙ্গু রোগী। এই বিষয়ে বিস্তারিত জানবো দর্শক, আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, এই যে ডেঙ্গু বাড়ছে, ডেঙ্গু রোগীর সংখ্যাও বাড়ছে, হাসপাতালে ডেঙ্গুতে ভর্তি রোগীর সংখ্যা কেমন দেখছেন? মৃত্যু হার বাড়ছে কিনা? আমরা যেখানে রয়েছি এটি চট্টগ্রাম সীতাকুণ্ড, সন্দ্বীপ, এইসব উপজেলার মধ্যে যতগুলো হাসপাতাল, স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, সবগুলো স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগী বাড়ছে। কারণ আমরা গতকালকে হাটাজারিতে এবং পরিস্থিতি খোঁজ নিয়ে যেতে জেনেছি, সেখানের মধ্যে হাটাজারিতে 20 থেকে 30 জনের মতো ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। পাশাপাশি অন্যান্য যেসব উপজেলা রয়েছে, যেসব উপজেলার নাম আমি বলছি, সবগুলো উপজেলায় কিন্তু ডেঙ্গু রোগী বাড়ছে। এতে করে সাধারণ যারা মানুষ রয়েছে তাদের মাঝে আসলে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। কারণ তারা যদি বলছেন এই যে ডেঙ্গুর যে প্রাদুর্ভাব সেটি বাড়ার কারণে যারা সাধারণ মানুষ রয়েছে, যারা নিয়মিত মানুষ রয়েছে, তাদের মাঝে একজনের সংখ্যা কাজ করছে। কারণ চলতি বছরেই চট্টগ্রামে প্রায় 1000-এর উপরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে শুধু চলতি মাস, যে মাসটি সেই চলছে, সেই মাসেই 300 থেকে 350 মতো মানুষ ডেঙ্গুতে শনাক্ত হয়েছেন। এবং পুরো চলতি বছরে এখন পর্যন্ত চট্টগ্রামে 12 জনের ডেঙ্গু রোগী আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে চলতি মাসে মারা গেছে 7 জন, 7 জনের মধ্যে 2 জন অন্তঃসত্ত্বা নারীও ছিলেন বলে এখানকার যারা চিকিৎসক তারা আমাদেরকে জানিয়েছেন। তবে চিকিৎসকরা যদি বলছেন আসলে
আক্রান্ত হচ্ছেন তারা আক্রান্ত হওয়ার পাশাপাশি তারা যেন দ্রুত হাসপাতালে এসে এবং একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেয়। আর আরেকটি বিশেষ করে ডেঙ্গুর যে এখন প্রাদুর্ভাব চলছে সে প্রতি বছরে কিন্তু জুন, জুলাই, আগস্ট বা সেপ্টেম্বর এই মাসগুলো আসলে কিন্তু ডেঙ্গুর একটি প্রাদুর্ভাব দেখা দেয়। এতে করে সাধারণ মানুষের মাঝে সতর্কতা যেটি বলা যায় বা সচেতনতা সেটি খুব বেশি প্রয়োজন বলে মনে করছেন নগর বিশেষজ্ঞরা। পাশাপাশি আমরা এখন পর্যন্ত চট্টগ্রাম নগরীর যতগুলো এলাকার সবগুলো এলাকাতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ডেঙ্গু নিধনের বা মশা নিধনের যেসব কার্যক্রম সেটি আমরা তেমন ভাবে চোখে পড়িনি। কারণ প্রতি বছর আসলে বা প্রতি বছর ডেঙ্গুর মৌসুম আসলে সরকারি যতগুলো সংস্থা রয়েছে যারা এসব কার্যক্রম চালিয়ে থাকে তারা যদি বলা যায় লোক দেখানোর কিছু উদ্যোগ তারা হাতে নেয়, কিন্তু তারপরই সেগুলো হারিয়ে যায়। কারণ এগুলোর এই যে ডেঙ্গুর প্রাদুর্ভাব শুরুর আগে থেকে যেসব প্রস্তুতি নেওয়া দরকার আমরা তেমনটি পাই না। সেজন্য আসলে সাধারণ মানুষের মাঝে এক ধরনের উদ্বেগ কাটছে। তবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেটি আমরা দেখেছি তারা মাঝে মধ্যে নগরের বিভিন্ন এলাকাগুলোতে মশা নিধন কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে। চট্টগ্রাম হাসপাতালে যদি চমাক হাসপাতালে যদি কথা বলবে তাহলে এখানে এই হাসপাতালে নগরের পাশাপাশি আশপাশে যতগুলো উপজেলা আছে সবগুলো উপজেলাতে কিন্তু প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগী এখানে আসছেন। এখানে প্রায় 20 থেকে 30 জন আসছে, তাদেরকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি দেওয়া হচ্ছে। পাশাপাশি এখানে যে রোগীদের ডেঙ্গু রোগীদের জন্য আলাদা একটি ওয়ার্ড করা হয়েছে সেই ওয়ার্ডে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তো বলা যায় চট্টগ্রাম আসলে ডেঙ্গুর যে সংখ্যা সেটি বাড়ছে, কারণ গত কয়েকদিন আগেও চট্টগ্রামের কয়েকটি নগরের কয়েকটি এলাকায় যে ডেঙ্গু রোগীর উচ্চ মাত্রা ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করেছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। এতে করে সাধারণ যারা মানুষ রয়েছেন তাদের মাঝে একজনের উদ্বেগ কাজ করছে। চট্টগ্রাম মেডিকেল থেকে এই ছিল আমার কাছে থাকা সর্বোচ্চ। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামের ডেঙ্গু পরিস্থিতি জানছিলাম সহকর্মী একেএম নাজিমের কাছ থেকে। ঘন ঘন আবহাওয়া পরিবর্তন হওয়ায় বগুড়ায় বেড়েছে নিউমোনিয়ার প্রকোপ, বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, বগুড়ায় নিউমোনিয়ার প্রকোপ কেমন দেখছেন, আর ঠান্ডাজনিত রোগে আক্রান্তদের চিকিৎসা কেমন চলছে সে বিষয়ে জানাবেন। লিনিয়া, আসলে বাংলাদেশ একটি সময় ষড়ঋতুর দেশ বলা হতো, কিন্তু প্রতিনিয়ত বৈশ্বিক আবহাওয়া পরিবর্তনের কারণে এখন গরম আর ঠান্ডা, কখনো গরম কখনো ঠান্ডা, এই কারণে কিন্তু প্রতিনিয়ত শিশুরাই কিন্তু সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে। এবং গেল কয়েক সপ্তাহে এই বগুড়ার দুইটি সরকারি হাসপাতাল, একটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং এই সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে শিশু ওয়ার্ডগুলোতে কিন্তু বেড়েছে নিউমোনিয়া আক্রান্ত শিশুর সংখ্যা। প্রচন্ড কষ্ট, কারো কাশি, ডায়রিয়া এবং মিনিটে 60 বারের বেশি শ্বাস প্রশ্বাসে বাবা মারাও কিন্তু সেই শিশুদেরকে নিয়ে এখন চরম উদ্বিগ্নতার মধ্যে এখন এই হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসছেন। আজকে সকালেও যদি এই মোহাম্মদ আলী হাসপাতালের পরিসংখ্যান আপনাকে বলি, আজকে সকালেও 6 জন শিশু কিন্তু এই শিশু ওয়ার্ডে ভর্তি হয়েছে, যার মধ্যে 4 জনই কিন্তু নিউমোনিয়া আক্রান্ত। শুধু মোহাম্মদ আলী হাসপাতাল নয়, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজেও এখনো 20 থেকে 25 জন শিশু ভর্তি রয়েছে শুধুমাত্র নিউমোনিয়া আক্রান্ত হয়ে। এছাড়া এখন পর্যন্ত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালেও প্রায় 1.5 শতাধিক শিশু চিকিৎসা নিচ্ছে ঠান্ডা জনিত সমস্যা সহ নানা কারণে। আসলে লিনিয়ার প্রকৃত প্রেক্ষাপটটা যেটি হচ্ছে যে আসলে নিউমোনিয়া যেটি সেটি কিন্তু ঠান্ডা কালে মানে শীতকালে কিন্তু শিশুদের বেশি হয়। তবে এইবার যেটি আমরা দেখছি যে দিনে গরম রাতে ঠান্ডা এবং কখনো অতিরিক্ত গরমে ঘাম বসে যাচ্ছে এবং এর সাথে বাড়তি ভোগান্তি লোডশেডিং তো আছে। এই অতিরিক্ত গরমে কিন্তু শিশুদেরকে কোনোভাবেই সামলাতে পারছে না তাদের অভিভাবকরা, যার ভোগান্তিতে কিন্তু তারা একটি সময় এই ঘাম বসে বসে নিউমোনিয়া আক্রান্ত হয়ে যাচ্ছে, যা কিন্তু এখন বগুড়াতে বেশ একটি উদ্বিগ্নতার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা একটু সরাসরি কথা বলবো বগুড়ার সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের এই শিশু ওয়ার্ডে চিকিৎসা দিচ্ছেন মেডিকেল অফিসার উম্মে হুমায়রার সাথে, যে নিউমোনিয়া আক্রান্ত কেমন রোগী আসছেন এবং আপনারা অভিভাবকদের জন্য কি বলছেন। এই সময় আসলে যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, নিউমোনিয়া এবং ডায়রিয়ার রোগীদের সংখ্যা বেশি, বিশেষ করে নিউমোনিয়া রোগী আক্রান্তের সংখ্যা বেশি। আমাদের হাসপাতালে এখন 33 জন রোগী আছে, যার মধ্যে মাত্র 5 জন ডায়রিয়া এবং বাকি সব রোগী জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া এসব নিয়ে ভর্তি আছে। তো আমাদের পরামর্শ হচ্ছে অবশ্যই বাচ্চাদেরকে সাবধানে রাখতে হবে, ঠান্ডা কাশি যেন না লাগে, এবং যখন দেখবে যে সর্দি লেগেছে বা শ্বাসকষ্ট হচ্ছে অতি শীঘ্রই যেন রেজিস্টার্ড চিকিৎসকদেরকে পরামর্শ নেন। এটি আমাদের অভিভাবকদের প্রতি অনুরোধ থাকবে।
ধন্যবাদ আপনাকে। লিনি, আপনি শুনছিলেন যে এই মোহাম্মদ আলী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তিনি যেটি অভিভাবকদের বারংবার বলার চেষ্টা করছিলেন যে নিজেদের দৈনন্দিন কাজের পাশাপাশি হলেও শিশুদের যত্নে কিন্তু আরো বেশি দায়িত্বশীল হতে হবে মা বাবাদের, এবং এই শিশুদের কিন্তু একটু অনিয়ম হলে তারা যে এখন কষ্টগুলি পাচ্ছে, হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, এটি কিন্তু সত্যি চোখে দেখার মতো না। এবং এই মোহাম্মদ আলী হাসপাতাল কিন্তু শিশু ওয়ার্ডে মাত্র 20টি শয্যা রয়েছে, কিন্তু এখানে এখন পর্যন্ত 33 জন ভর্তি। আমরা দেখেছি হাসপাতালে এই ওয়ার্ডের বাইরেও বারান্দাতেও কিন্তু শিশুরা তাদের মা বাবার সাথে আশ্রয় নিয়েছে এবং চিকিৎসা নিচ্ছে। আসলে আমরা চাই যে এই পরিস্থিতির উন্নতি হোক। লিনিয়া, বগুড়া সরকারি মোহাম্মদ আলী হাসপাতাল থেকে নিউমোনিয়া সহ শিশু রোগ বৃদ্ধির সার্বিক বিষয় নিয়ে আমার কাছে আজকে এটি ছিল সর্বশেষ। কুষ্টিয়াতে চড়া সব ধরনের চালের দাম, বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। তিতাস, এই যে চড়া চালের দাম, আসলে চালের বাজারে বর্তমান বাজার দর কেমন দেখছেন, এ নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? লিনিয়া, কুষ্টিয়ার বাজারে দীর্ঘদিন ধরে চলা এই চালের বাজারে যে অস্থিরতা সেটি কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। স্বস্তি বলতে এতটুকুই যে আসলে চালের দাম গত 2 সপ্তাহ যাবৎ কিন্তু কুষ্টিয়ায় বাড়েনি, তবে কমেওনি। এতটুকু বলতে পারি যে সব ধরনের চাল কিন্তু আজকের বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে। অর্থাৎ আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় খুচরা বাজার পৌর বাজারে কি চালের। এই বাজারের যদি আজকের আমি বাজার দর যেমন জানাই আপনাকে, সরু যে মিনিকেট চাল সেটি বিক্রি হচ্ছে 70 টাকা কেজি দরে, এবং কাজল লতা চাল বিক্রি হচ্ছে 67 টাকা কেজি দরে, এবং মোটা যে 28 চাল সেটি বিক্রি হচ্ছে 56 টাকা কেজি দরে, এবং বাসমতি চাল বিক্রি হচ্ছে 90 টাকা কেজি দরে। অর্থাৎ আমরা বলতে পারি যে 56 টাকার নিচে কিন্তু কুষ্টিয়ার বাজারগুলোতে চালের কোনো দাম নেই। অর্থাৎ দীর্ঘ দিন ধরেই এই যে চালের বাজারের যে অস্থিরতা সেটি কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, অর্থাৎ চালের দাম কোনোভাবেই কমছে না। আমি এ বিষয়ে যারা এই বাজারের খুচরা বিক্রেতা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। খুচরা বিক্রেতাদের যেটি দাবি যে আসলে তারা মিলগেট থেকে যে দামে কিনছেন সেই দামে কিন্তু বেচছেন, তাদের এখানে আসলে কোনো হাত থাকে না, কারণ মিলগেটে এই চালের দাম নির্ধারিত হয়, তাই মিলগেটে যেভাবে নির্ধারিত হয় সেভাবে কিন্তু চাল বেচেন। তাই তারা আরেকটি কথা বলছেন যে এই যে চালের দীর্ঘদিন ধরে বাড়তি দাম চলার কারণে কিন্তু তাদের বেচা বিক্রিও কিছুটা কমেছে। তবে এ বিষয়ে যারা সাধারণ ভোক্তা রয়েছে তারা কিন্তু অনেকটাই আসলে ক্ষোভ প্রকাশ করছে। তারা বলছে দীর্ঘদিন ধরে এই যে চালের বাজারের যে অরাজকতা চলছে সেটি কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আসলে মিল মালিকরা এক প্রকার সিন্ডিকেট করেই কিন্তু ইচ্ছে স্বাধীনভাবে চালের দাম বাড়িয়ে দিচ্ছে, চালের চড়া দামে চাল বেচছে, তাদেরকে কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তারা বলছে যদি মিলগুলোকে নিয়মিত মনিটরিং এর আওতায় আনা যায় এবং তাদের আইনের আওতায় আনা যায় তবেই কিন্তু চালের বাজারের যে অস্থিরতা সেটা কিন্তু কমবে। তাছাড়া চালের বাজারে অস্থিরতা কমার কিন্তু কোনো সুযোগ নেই। আর এই বিষয়ে আমি যারা বড় বড় কুষ্টিয়ার মিল মালিকরা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। বড় বড় মিল মালিকদের কিন্তু বরাবর একই দাবি যে আসলে দীর্ঘদিন ধরে ধানের দাম বেশি এবং ফলে তাদের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে, যার কারণে কিন্তু কোনোভাবেই তারা দাম কমাতে পারছে না। তারা বলছে যদি ধানের দাম কমে তবেই কিন্তু চালের দাম কমবে, তাছাড়া কোনোভাবেই চালের দাম কমবে না। আর একটু বিষয় আপনাকে আমি জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশের অন্যতম সরু চালের মোকাম কিন্তু কুষ্টিয়ার খাজানগর। এখানে 400 থেকে 450 চালকল রয়েছে, যেখান থেকে প্রতিদিন সকালে কিন্তু প্রায় 600 টাকা চাল কিন্তু দেশের বিভিন্ন জেলায় চলে যায়। যদি কুষ্টিয়ার বাজারে চালের দাম না কমে তবে কিন্তু দেশের কোনোভাবেই চালের দাম কমার সম্ভাবনা নেই। তাই সাধারণ ভোক্তাদের দাবি যত দ্রুত সম্ভব এই কুষ্টিয়ার যে বড় বড় মিলগুলো রয়েছে সেখানে শক্তভাবে অভিযান চালানোর দাবি করছেন তারা, এবং এগুলোকে নিয়মিত মনিটরিং এর ব্যবস্থা দাবি জানাচ্ছেন তারা। তারা বলছেন যে তবেই চালের দাম কমবে, তাছাড়া চালের দাম কমার কোনো সম্ভাবনা নেই। এই ছিল কুষ্টিয়ার চালের বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। লিনিয়া। তিতাস, ধন্যবাদ আপনাকে। চালের বর্তমান বাজার দর দর্শক জানছিলাম সহকর্মী তিতাসের কাছ থেকে। ময়মনসিংহের চড়া চিনির দাম, বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, চিনির বাজার মূল্য কত, দাম বাড়ার কি কারণ দেখাচ্ছেন বিক্রেতারা, সে বিষয়ে বিস্তারিত জানাবেন। গত 3 দিন আগে হঠাৎ করে চিনির বস্তা প্রতি অর্থাৎ 50 কেজির বস্তায় 290 টাকা কিন্তু চিনির দাম বেড়েছে। এতে করে সাধারণ ভোক্তাদের মধ্যে কিন্তু আমরা খুব লক্ষ্য করেছি, এবং ভোক্তারা বলছেন যে এভাবেই যদি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকে তাহলে তাদের যে আয় ব্যয়ের হিসাব সেটি কিন্তু তারা বাজারে এসে মেলাতে পারছেন না। সেই বিষয়টি বলছিলেন। আমরা এই বিষয়টি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছিলাম। ব্যবসায়ীরা বলছেন কোনো কারণ ছাড়াই চিনির দাম কিন্তু বস্তাপ্রতি বাড়ানো হয়েছে। প্রায় 3
300 টাকা, অর্থাৎ এই বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার মধ্যে কিন্তু গত পরশুদিন থেকে প্রতি কেজি বস্তাতে 90 থেকে 60 টাকা চিনির দাম কিন্তু কমানো হয়েছে, অর্থাৎ 200 টাকার উপরে কিন্তু বাড়তি বস্তাপতি রয়েছে, যার প্রভাব কিন্তু আসলে খুচরা পর্যায়ে ক্রেতাদের মধ্যে পড়েছে। যে বিষয়টি নিয়ে ভোক্তারা কিন্তু খুব জড়াচ্ছেন। আমরা দেখেছি যে খুচরা বাজারে আজকে কিন্তু চিনি বিক্রি হচ্ছে, অর্থাৎ প্রতি কেজি চিনিতে কিন্তু 8 থেকে 10 টাকা বেড়ে কিন্তু আজকের ময়মনসিংহের বাজারে বিক্রি হচ্ছে 130 টাকা কেজি ধরে। সেই বিষয়টি নিয়ে আমরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছিলাম। ব্যবসায়ীরা বলছেন যে তারা বাড়তি দামে কিনে কিন্তু বাড়তি দামে চিনি বিক্রি করতে বাধ্য হচ্ছেন, এবং এই বিষয়টি নিয়ে আসলে বাজার মনিটরিং ব্যবস্থা যারা করে থাকেন, সেই বাজার মনিটরিং যারা করেন তাদের সঙ্গেও কিন্তু আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, এবং তারাও বলছেন যে বাজার কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় সেই চেষ্টা কিন্তু তারা করে যাচ্ছেন। অর্থাৎ আমি এখন রয়েছি ময়মনসিংহের ছোট বাজারে, একটি এখানকার যে ব্যবসায়ী রয়েছেন আবুল হোসেন, তিনি কিন্তু পাইকারি পর্যায়ে চিনি বিক্রি করে থাকেন। আমরা তার সঙ্গেও কথা বলার চেষ্টা করেছিলাম। তিনি বলছেন যে হঠাৎ করে দাম বেড়ে যাওয়ায় কিন্তু এই যে সমস্যাটুকু তাদের কিন্তু ক্রেতাদের মধ্যে কিন্তু তাদের যে প্রশ্নের সম্মুখীন কিন্তু হতে হচ্ছে। আমরা একজন ব্যবসায়ী নেতা রয়েছেন আমাদের সঙ্গে, আমরা একটু জানতে চাবো যে হঠাৎ করে চিনির দামটা বৃদ্ধি পাওয়ার কারণ কি? বর্তমানে তো এখন মনে করেন যে কথাটা হচ্ছে যে বর্তমানে বাজার আমদানি কম, তারপরে এটা বিশেষ করে বাজারের ব্যবসায়ীরা ওই কি বলে যে আর্থিক লেনদেনের সমস্যা হচ্ছে, বাজারে বিভিন্ন ধরনের ওই বয়বৃত্তির কারণে অনেকে মাল আনতেছে না। এই পরিস্থিতিতে হঠাৎ করে ব্যবসাটা একটু ঢাল অবস্থায় থাকাতে বিশেষ করে ডিউ এর রূপে লেনদেন হয়। যেমন মনে করেন যে খাতুনগঞ্জে বা ঢাকায় ডিউ কেনা বেচা কেনা হয়। যখন ডিউ এটা এই ময়মনসিংহের মানুষ সম্ভবত এরা ডিউ কিনে ডিউ বেচে, যেমন মনে করেন যে সুধীর ঘোষ আছে, তারপরে এই নিরঞ্জন বসাক আছে, সুভাষ শাহ আছে, বিমল পাল আছে, এই 4 জনই মোটামুটি চিনির ব্যবসা করে। আমরা তো সাধারণত চিনির ব্যবসা মানে এরা 4টাই ডিল করে, এরাই ভালো বলতে পারবে, সবচেয়ে বেশি ভালো বলতে পারবে এরা যে চিনি বাজারটা কেন আপডাউন হচ্ছে। আর আমরা এটা যারা ব্যবসায়ী আছি, ছোটখাটো ব্যবসায়ী, এরা তো তাদের কাছে কিনে নিয়ে বেশি, তারা বলে যে বাজারে বর্তমানে বেশি দামে কিনতেছে, বেশি দামে বেচতেছে। সত্য মিথ্যা ভালো করে তারাই বলতে পারবে। এবং ধন্যবাদ। আসলে এই ব্যবসায়ী নেতা বলছিলেন যে যারা মূলত চিনির বাজারটি নিয়ন্ত্রণ করে থাকে, ময়মনসিংহের 4 জন বড় ব্যবসায়ী রয়েছে, তারাই মূলত আসলে তাদের কারণে এই চিনির বাজার হয়তো কিছুটা প্রভাব পড়তে পারে এবং দাম কিন্তু বাড়তে পারে, সেই বিষয়টি বলছিলেন। এবং আমরা তাদের সঙ্গে, অর্থাৎ ময়মনসিংহের চিনির বাজার যারা নিয়ন্ত্রণ করে তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করেছিলাম। তারা বলছেন যে চট্টগ্রামের খাতুনগঞ্জ এবং নরসিংদী থেকে তারা যে চিনিটি ময়মনসিংহের বাজারে নিয়ে আসেন, সেখান থেকেই কিন্তু তারা বাড়তি দামে কিনছেন এবং বাড়তি দামে কিন্তু বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ইলিয়াস, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, ময়মনসিংহে চড়া চিনির দাম এ বিষয়ে বিস্তারিত জানছিলাম আমাদের সহকর্মী ইলিয়াসের কাছ থেকে। সাতক্ষীরায় বেতনা নদীর বেড়ি বাঁধ সংস্কার হয়নি 10 দিনেও। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়েসের সুমন। সুমন, বেড়ি বাঁধ সংস্কারের বিষয়ে কি পদক্ষেপ নিচ্ছে কর্তৃপক্ষ এবং স্থানীয়রা কি বলছেন জানাবেন। লিনিয়া দাঁড়িয়ে আছি সাতক্ষীরার সদরের যে বেতনা নদী, সেই নদী উপকূলে। এখানে আপনি দেখতে পাচ্ছেন, আমি দেখানোর চেষ্টা করছি যে একটি 25 মিটার বেড়িবাঁধ ভেঙে এই এলাকা কিন্তু এই প্লাবিত হচ্ছে। এখানে 40টি গ্রাম কিন্তু আজকে নিমজ্জিত হয়ে গিয়েছে, জলমগ্ন হয়েছে ফসলি জমি এবং মাছের ঘের সবকিছু। পানি উন্নয়ন বোর্ড কিন্তু একবার কিন্তু এটি কমপ্লিট বেঁধে ফেলেছিল, তারপরও কিন্তু এই স্রোত আটকায়নি। আর এই যে টানা পরপর 2বার নিম্নচাপ এবং সুস্পষ্ট এই নিম্নচাপ এই অবস্থাকে আরো বেশি ক্ষতিগ্রস্ত করেছে, যার ফলে কিন্তু এখানে শত শত মানুষের চেষ্টা, পানি উন্নয়ন বোর্ডের চেষ্টা সব কিন্তু এভাবেই পানিতে ভেসে যাচ্ছে বারবার। এর মধ্যেই কিন্তু ঝড় বৃষ্টিতে আপনাকে দেখানোর চেষ্টা করছি, মানুষ কিন্তু প্রচন্ড চেষ্টা করে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ড যেখানে প্রতিদিন কিন্তু কাজ করে যাচ্ছে, তারপরেও কিন্তু আসলে কাজের কাজটি অর্থাৎ সম্পন্ন হওয়াটি এখনো কিন্তু হয়নি, যার ফলে কিন্তু এখন প্লাবিত হচ্ছে একের পর এক এলাকা।
আমি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলবার চেষ্টা করছি, কর্তৃপক্ষ আসলে কত দ্রুত এবং কি ব্যবস্থা নিচ্ছে। ধন্যবাদ। আপনারা দেখছেন যে এই অংশটি আমরা গত 21 তারিখে সম্পূর্ণরূপে ক্লোজ করে ফেলেছিলাম এবং তারই পরিপ্রেক্ষিতে রাতে আবার বেতনা নদীর আপস্ট্রিম থেকে পানি প্রচণ্ড এসে সেটাকে ওভারটপিং হয়ে আবার কিছু অংশ মানে হয়ে গেছিল, ভেঙে গিয়েছিল। তারই এখন আপনারা জানেন যে 25 মিটার অংশ আমরা ক্লোজ করে এখন 6 থেকে 7 মিটার অংশ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এটিকে আমরা আজকে সর্বোচ্চ চেষ্টা করে ইনশাল্লাহ আজকের মধ্যে ক্লোজ করার জন্য আপনারা দেখছেন যে বল্লি ড্রাইভ চলতেছে। আমি একটু ভুক্তভোগী মানুষ, এখানকার মানুষ আসলে কি অবস্থা, আপনাদের কি চিন্তা? এখানকার অবস্থা খুবই ভয়ানক। আগে একবার এই পানি ঢুকে অনেক মানুষের ঘর বাড়ি ফসল সবকিছু নষ্ট হয়েছে, আবারও সেই পানির ভিতরে ঢুকে আবার শুনছিলাম লিনিয়া, এই পানির স্রোতে মানুষের যে দুর্বিষহ অবস্থা, এই বেড়িবাঁধ ভেঙে মানুষের যে তীব্র যন্ত্রণা, এটি কিন্তু শেষ হচ্ছে না, যার ফলে মানুষ চাইছে যত দ্রুত সম্ভব এই সংকটটি শেষ হোক, এই বেড়িবাঁধ দ্রুত সম্পন্ন করা হোক। এই ছিল বেতনা নদীর বেড়িবাঁধ ভেঙে যে দুরবস্থা তার সর্বশেষ। সুমন, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, বেড়িবাঁধ সংস্কারের বিষয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মী সুমনের কাছ থেকে। দেখছেন দেশ জনপদ লাইভ। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। শারদীয় দুর্গাপূজা যতই ঘনিয়ে আসছে ততই ব্যস্ততা বাড়ছে প্রতিমা কারিগরদের। এ বিষয়ে জানবো দর্শক, বাগেরহাট এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এস সোহান এবং মেহেদী নূর পরশ। আমরা শুরুতেই যাচ্ছি সোহানের কাছে, সহকর্মী রয়েছেন। সোহান, আপনি জানাবেন যে এই যে শারদীয় দুর্গাপূজা আসলে সামনে এসেছে, প্রতিমা কারিগরদের অনেক ব্যস্ততা, সেক্ষেত্রে দুর্গোৎসবের প্রস্তুতি কতদূর দেখছেন? বাগেরহাটের 634টি মন্দিরে কিন্তু দুর্গাপূজার প্রস্তুতি চলছে। মন্দিরে মন্দিরে এখন প্রতিমা তৈরির কাজ চলছে। এই মুহূর্তে আমি রয়েছি বাগেরহাট শহরের সবথেকে বড় যে মন্দির দশানী পূজা মন্দিরে। এখানেও দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আমার সাথে এখানকার মন্দিরের যে সভাপতি মোহনলাল হালদার এবং এখানকার সেক্রেটারি সুমন কুমার দাস রয়েছে। আমরা একটু তাদের কাছে জানবো যে কি প্রস্তুতি নিয়েছেন তারা। 91তম শারদীয় দুর্গোৎসব এবারের আমাদের আয়োজনে। অন্যান্য বছরের ন্যায় এবছরও শারদীয় যে ধর্মীয় যে ভাবগম্ভীর্যতে পূজা উদযাপিত হতে যাচ্ছে, তার লক্ষ্যে আমরা ইতিমধ্যে আমাদের মায়ের যে দোমাটির কাজ শেষ হয়েছে। আর কিছুদিনের মধ্যে এখানে রং তৈরির আচরে মায়ের নতুন নবরূপে সাজানো হবে এবং আমাদের যে আলোকসজ্জা বা সাজসজ্জা ইতিমধ্যে আমরা সেই কাজটা করছি। আপনারা দেখেছেন ইতিমধ্যে আমরা শুরু করেছি এবং এটা পুজোর আগেই আমরা চেষ্টা করবো এটা শেষ করে, এবং এখানে হাজার হাজার ভক্ত আগমন ঘটে। আমরা সবাইকে আগামী শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি দশানী সার্বজনীন পূজা মন্দির পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে তারা কি ধরনের প্রস্তুতি নিচ্ছেন। এখনই কিন্তু পূজা মণ্ডপে বিভিন্ন জায়গা থেকে লোকজন প্রতিমা তৈরির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া দেখতে আসছেন এবং বাগেরহাটে খুব শান্তিপূর্ণভাবে এই দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আমরা বাগেরহাট থেকে এই ছিল দুর্গাপূজার সর্বশেষ খবর। এই মুহূর্তে আমরা চলে যাব ব্রাহ্মণবাড়িয়ায়, সেখানে আমাদের সহকর্মী পরশ রয়েছেন। পরশ, আমাদেরকে জানাবেন ব্রাহ্মণবাড়িয়ার দুর্গাপূজার কি ধরনের প্রস্তুতি চলছে। সোহান, আপনাকে জানিয়ে রাখি, আগামী 9 অক্টোবর হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ শারদীয় দুর্গা উৎসব শুরু হবে। 10 পূজা ধারণী দেবী দুর্গাকে বরণ করে নিতে ব্রাহ্মণবাড়িয়ার মণ্ডপে চলছে ব্যস্ততা। বিশেষ করে যে প্রতিমা শিল্পী রয়েছেন, এই প্রতিমা শিল্পীরা কিন্তু দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন প্রতিমা তৈরি কাজে। তারা প্রতিনিয়ত সকাল থেকে এবং রাত পর্যন্ত একটা ব্যস্ত সময় করছেন। তারা বলছেন প্রতিমা তৈরির কাজ একবারে শেষ পর্যায়ে। আগামী যে 2-3 দিনের মধ্যে তারা রং তুলি কাজ শুরু করবেন এবং রং তুলি কাজের মাধ্যমে কিন্তু প্রতিমাগুলো তারা ফুটিয়ে তুলবেন। প্রতিমা শিল্পীরা জানিয়েছেন যে অন্যান্য বছর তুলনায় তাদের যে প্রতিমা তৈরিতে প্রায় খরচ বেড়েছে 2 গুণ। সেজন্য সে অনুপাতে তাদের কিন্তু প্রতিমার তেমন দাম বাড়েনি।
তো মূলত 2 অক্টোবর মহালয়ার দিনে চণ্ডী পাঠ সহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে দেবী দুর্গাকে আহ্বান জানানো হবে। আগামী 9 অক্টোবর মহাষষ্ঠীর দিনে দেবীকে আমন্ত্রণ এবং বোধনের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। তো আমি একজন পুরোহিতের সাথে কথা বলেছেন, তিনি বলেছেন যে তাদের শাস্ত্র মতে দেবী দুর্গার এবার আগমন ঘটবে দোলাইচরে, আর গমন করবে গোটকে। তো জেলা প্রশাসন এবং জেলা উদযাপন পরিষদের যে নেতৃবৃন্দ রয়েছেন তারা আমাকে জানিয়েছেন ইতিমধ্যে তাদের মধ্যে জেলা প্রশাসনের সাথে কয়েকবার মিটিং হয়েছে এবং পূজার যে সার্বিক বিষয়ে যে পুলিশ সুপার বলেছেন যে তারা দুর্গাপূজায় আইন শৃঙ্খলা বাহিনী সহ সব ধরনের তারা নিরাপত্তা নিয়োজিত থাকবেন বলে আমাকে জানিয়েছেন। লিনিয়া, দুর্গার প্রস্তুতি নিয়ে এ ছিল আমার কাছে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, বাগেরহাট ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভে। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।